প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনলাইন ক্লাসে আমাদের 11 অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি বিষয় বিবেচনার প্রতি মেঘনা, অর্থাৎ বাংলা সাহিত্যের অন্যতম একটি শ্রেষ্ঠ লেখা, যেটা কবিতা হিসেবে আমরা একাদশ শ্রেণীতে পাঠ করে থাকি এবং সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস বিভীষণের প্রতি মেঘনা। এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এই চ্যাপ্টারটি অত্যন্ত জটিল মনে হয় আমাদের শিক্ষার্থীদের কাছে, কারণ এই কবিতাটি মূলত নির্ভরশীল হলো পৌরাণিক কাহিনীর উপরে। যে পৌরাণিক কাহিনী সম্পর্কে যদি আমরা তেমনটা না জানি, তাহলে এই কবিতাটি পাঠ করা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে পৌরাণিক কাহিনীর উপরে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। আমরা যদি পৌরাণিক সনাতন ধর্মের পৌরাণিক সেই কাহিনীগুলো দেখি, সেই পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে অন্যতম যে রামায়ণ এবং মহাভারত, আমাদের পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে রামায়ণ এবং মহাভারত সম্পর্কে আমাদের অল্প বিস্তর হলেও জ্ঞান লাভ করা উচিত, কারণ এটি হলো একটি ঘটনামূলক কবিতা। যে ঘটনার বর্ণনা সম্পর্কে আমাদের কম বেশি জানা উচিত। তো আজকে এই বিভীষণের প্রতি মেঘনা যে কবিতাটি, এই কবিতাটির প্রথম পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনা করব ঘটনা এবং সূত্রপাত। বিভীষণের প্রতি মেঘনা পর্ব 1। বিভীষণের প্রতি মেঘনা আজকের পর্ব হলো 1। এই পর্বটি সম্পর্কে আমরা জানার জন্য একটু চেষ্টা করব, এবং যেসব শিক্ষার্থীরা আজকে আমার এই অনলাইন ক্লাসে এসে যুক্ত হয়েছে সবাইকে অনুরোধ করব পাশে যেন খাতা এবং কলম রাখা হয়, যেহেতু এটি একটি ঘটনামূলক এবং পৌরাণিক কাহিনীর সাথে এই কবিতাটি সম্পৃক্ত। তাহলে আসা যাক। নিশ্চয়ই তোমরা এখানে একটি মানচিত্র দেখতে পাচ্ছ। এই মানচিত্রটি হলো ভারতীয় উপমহাদেশের মানচিত্র। যে মানচিত্রের সবচেয়ে বড় যে দেশটি আমরা দেখতে পাচ্ছি, আমার এই লাঠির মাধ্যমে আমি নির্দেশ করতেছি, এভাবে যে দেশটি এখানে আছে সেটা পুরো দেশটা বর্তমান আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমাদের কাছে ভারত বা ইন্ডিয়া নামে পরিচিত। তবে এই ইন্ডিয়া বা ভারতের একটা অংশের ভিতরে কিন্তু আমাদের একটা অবস্থান আছে, যেটার নাম হলো বাংলাদেশ। আমি এই যে মানচিত্রটা দেখছি এটা হচ্ছে বাংলাদেশ। তো এই বাংলাদেশ যেটা আমাদের মাতৃভূমি, সেই মাতৃভূমি দেশটি একসময় ভারতীয় উপমহাদেশের অন্তর্ভুক্ত ছিল, যেটি পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল। তারপরে আমরা দেখব এখানে পানি আছে, অর্থাৎ এই অংশটা হলো ভারত মহাসাগর। এই অংশটা হলো ভারত মহাসাগর, যেটা কিনা বর্তমান ভারতের সর্বদক্ষিণে অবস্থিত। বর্তমান ভারত রাষ্ট্র ব্যবস্থায় এই মাদ্রাজ উপকূলে এই অংশটা অবস্থিত, এবং এই ভারত মহাসাগরের মধ্যে একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র, যেটাকে আধুনিক শ্রীলঙ্কা বলে অভিহিত করা হয়। মূলত বিভীষণের প্রতি মেঘনা যে কবিতাটি আছে, এই কবিতাটি ঘটনা তৎকালীন সময়ে সেই ভারত, যেটাকে বলা হতো অযোধ্যা, যে রাজত্বটির নাম ছিল অযোধ্যা। আর তৎকালীন সময়ে এই বর্তমান শ্রীলঙ্কাকে বলা হতো লঙ্কা রাজত্ব অথবা লঙ্কা রাজ্য। যে লঙ্কা রাজ্য এবং অযোধ্যা এই দুটি দেশের প্রতিনিধিদের মধ্যে লড়াই হয়েছিল। লড়াইয়ের একটি খণ্ডচিত্র আমাদের আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্ত তার বিভীষণের প্রতি মেঘনা কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছেন। মূলত মাইকেল মধুসূদন দত্তের যে মহাকাব্য, সেই মহাকাব্যের 6ষ্ঠ সর্গ থেকে বিভীষণের প্রতি মেঘনা অংশটি একাদশ শ্রেণীর কবিতা হিসেবে অন্তর্ভুক্ত
করা হয়েছে। সেই বিখ্যাত লেখা, যে লেখাটি সম্পর্কে আমরা সকলেই অবগত আছি, সেই মহাকাব্যের অংশ হলো বিভীষণের প্রতি মেঘনাদ। তো আসা যাক এবার আমাদের ভৌগোলিক এবং মানচিত্র। সনাতন ধর্মের পৌরাণিক কাহিনীতে বর্ণনা আছে যে অযোধ্যার রাজা দশরথের 3 স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। 3 স্ত্রীর প্রথম স্ত্রীর সন্তান রাম, দ্বিতীয় স্ত্রী কৈকেয়ীর সন্তান ভরত এবং সুমিত্রার গর্ভে জন্ম লাভ করে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। দশরথ বিবাহিত জীবনের প্রথম দিকে কোনো সন্তান লাভ করতে পারেনি, সে ব্যর্থ হয়েছিল। সন্তান লাভের জন্য এক জ্যোতিষ তাকে বলেছিল তাকে একটি যজ্ঞ অনুষ্ঠান করতে হবে, যে যজ্ঞ অনুষ্ঠানে সেই সন্ন্যাসী তাকে পায়েস দিয়েছিল তার 3 স্ত্রীকে পান করার জন্য। সেই পায়েস পানের পর তারা সন্তান সম্ভাবনা হন এবং পরবর্তীতে তাদের সন্তান লাভ হয়। যাই হোক, আমরা দেখব যে অযোধ্যার রাজা দশরথের প্রথম সন্তান রাম, যে কিনা দশরথের মৃত্যুর পর রাজা হওয়ার কথা। কিন্তু অযোধ্যার রাজা যখন কৈকেয়ীকে বিয়ে করলেন, তখন বললেন, রানী হিসেবে তুমি যে পুরস্কার চাইবে আমি সেই পুরস্কারটি তোমাকে দেব। কৈকেয়ী বলেছিল যে এখন আমি পুরস্কার চাই না, আমি সময় মতো পুরস্কারটি চেয়ে নেব। যখন রাজা বৃদ্ধ হয়ে গেলেন, তখন রাজা রামকে অযোধ্যার রাজা হিসেবে নির্বাচিত করলেন। কিন্তু কৈকেয়ী বললেন যে আসলে আপনি আমার কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি যা উপহার চাইবো তাই দেবো, কিন্তু আমি উপহারটি নিয়ে এখন উপহারটি নিতে চাই। তখন রাজা বলল, সেই উপহারটি কি? তিনি বললেন যে অযোধ্যার রাজা রাম নয়, অযোধ্যার রাজা হবে ভরত, এবং রামকে তার স্ত্রী সীতা সহ বনবাসে দিতে হবে। তখন রাজা যেহেতু কথা দিয়েছিলেন, সেই কথা রাখতে গিয়ে রামকে বনবাসে দিলেন সীতার সাথে। আর লক্ষ্মণ রামকে অনেক বেশি ভালোবাসতেন, বড় ভাইকে, তাই লক্ষ্মণও রাম এবং সীতার সাথে বনবাসে চলে আসলেন। আমি এই যে মানচিত্রের মাধ্যমে যে এলাকাটি দেখাচ্ছি, আসলে পৌরাণিক ঘটনা অনুসারে এইরকম একটি জায়গায় বনবাসে চলে আসলেন রাম, লক্ষ্মণ এবং সীতা। পরবর্তী পর্যায়ে আমরা যে ঘটনাটি দেখব, এই লঙ্কা রাজা, যাদের বংশধর রাক্ষস হিসেবে পরিচিত, এবং এই রাক্ষসদের সর্দার হিসেবে যিনি পরিচিত বা রাজা, তিনি হলেন রাবণ। রাবণের বোন শূর্পণখা। এই শূর্পণখা এই লঙ্কা রাজত্ব থেকে অযোধ্যা এই বনে, যেখানে রাম লক্ষ্মণ বনবাসে এসেছেন, এখানে বেড়াতে এসেছে। বেড়াতে এসে লক্ষ্মণকে দেখে অভিভূত হন, তাকে প্রেমের প্রস্তাব দেন। যে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হন, পরবর্তীতে আবার প্রস্তাব দেন, কিন্তু লক্ষ্মণ তখন রেগে যায় এবং তার গলা কর্তনের জন্য তিনি তলোয়ার দ্বারা আঘাত করেন। সেই তলোয়ারটি তার গলায় না লেগে লাগে নাক কেটে যায়। এই জন্যই তার নাম হলো শূর্পণখা। সেই বিষয়টি শূর্পণখা তার ভাই রাবণকে জানায়। জানানোর পর রাবণ অনেক অপমানিত বোধ করেন। রাক্ষসরা এত বড় শক্তিশালী, তাদের বোনকে শূর্পণখা অপমান করা সেটা মেনে নিতে পারেনি। তাই সে এই সাগর পাড়েতে বনে চলে আসে। সে এখানে এসে হরিণীর রূপ ধারণ করে। অন্যদিকে সীতাকে রেখে তার চারিদিকে কুণ্ডলী দিয়ে দাগ দিয়ে চলে যায়, যাতে করে সীতা এর ভিতরে নিরাপদ থাকে। সীতাকে হরণ করার জন্য যে রাবণ সেই লঙ্কা রাজা চলে আসছে, সে ওই দাগের ভিতরে প্রবেশ করতে পারে না। তাই সুন্দর সেই হরিণ শাবকের ভেষ ধরে রূপ লাভ করে, এবং সেটা ধরার জন্য সীতা তার সেই শখের বাইরে চলে আসে এবং তাকে নিয়ে অপহরণ করে সেই লঙ্কা রাজত্বে চলে আসে। সেই লঙ্কা রাজত্বে চলে আসার পরে রাম এবং লক্ষ্মণ এসে দেখে সীতা নেই। জানতে পারলো সংবাদের মাধ্যমে যে লঙ্কা রাজা রাবণ সীতাকে হরণ করে সেই লঙ্কা রাজত্বে নিয়ে আসেছে, এবং তাকে উদ্ধারের জন্য তারা প্রাণপণ চেষ্টা করে, কিন্তু পথ চেনে না।
ঘটনাক্রমে সেই রাবণ এর ছোট ভাই যে কিনা বিভীষণ অত্যন্ত জ্ঞানী ওই সময়, সে রাম এবং লক্ষ্মণকে পথ চিনিয়ে নিয়ে আসার কাজটি করেছিল এবং তারা এখানে প্রবেশ করল। অন্যদিকে রাবণের বড় ছেলে যার নাম ছিল বীরবাহু, সে ছিল লঙ্কা রাজার প্রধান সেনাপতি, যুদ্ধে নিহত হয়। পরবর্তী সময়ে সে রাবণ তার ছেলে মেঘনাদকে সেনাপতি নির্বাচিত করেন এবং সেই মেঘনাদ ইষ্ট দেবতার দৃষ্টি আকর্ষণ করার জন্য নিকুম্বিলা যজ্ঞাগারে একটি পূজা দেন। পূজারত অবস্থায় সেখানে এসে উপস্থিত হয় বিভীষণ। বিভীষণকে দেখেই মেঘনাদ বুঝতে পেরেছে যে এখানে কোনো একটা চক্রান্ত হয়েছে। বিভীষণের পূর্বে সে দেখেছিল লক্ষ্মণকে, তখন সে চিন্তা করলো লক্ষ্মণকে শ্রীলঙ্কা বা লঙ্কাপুরীতে কে নিয়ে আসলো। লক্ষণের পিছনেই দেখা গেল বিভীষণ, অর্থাৎ বিভীষণ যে তাকে নিয়ে এসেছে এ বিষয়ে আর সন্দেহ রইল না। তখন মেঘনাদ বলেছিল, আমাকে ছেড়ে দাও, আমি অস্ত্র নিয়ে এসে যুদ্ধে লিপ্ত হই, দেখি কার কথা সত্যি। আর তার চাচাকে বলেছিল, চাচা তুমি যে কাজ করেছো সেই কাজটি আদৌ ঠিক হয়নি, কারণ তুমি একটি উচ্চ বংশের সন্তান, যে কিনা শ্রেষ্ঠ বীর যোদ্ধা তোমার বড় ভাই রাবণ, তোমার আরেক ভাই কুম্ভকর্ণ শ্রেষ্ঠ যোদ্ধা, তোমার ভাতিজা মেঘনাদ যে কিনা দেবতা ইন্দ্রকে পরাজিত করেছিল, আর সে কারণে মেঘনাদের আরেকটি নাম হলো ইন্দ্রজিৎ, এবং দেবতা ইন্দ্রের আরেকটি নাম হলো বাসক। সেই বাসক ইন্দ্রজিৎকে ভয় পেত, সেই জন্য মেঘনাদের আরেকটি নাম হলো বাসক ত্রাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে পৌরাণিক ঘটনার উপরে অবলম্বন করে এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি তোমাদের পাঠ্য। এই জন্য পৌরাণিক ঘটনাগুলো যদি তোমরা কিছুটা জেনে যাও তাহলে আশা করি কবিতাটি পাঠ করতে তোমাদের জন্য সহজ হবে। যাই হোক, মেঘনাদ অথবা বাসত্রাস যাই হোক না কেন, অথবা ইন্দ্রজিৎ একজনেরই নাম। সেই ইন্দ্রজিৎ বলল যে আমাকে ছেড়ে দাও, আমি অস্ত্র নিয়ে এসে যুদ্ধ করে দেখি তোমরা এখান থেকে কিভাবে পালাও। আর তার চাচাকে বলেছিল, এত উচ্চ বংশে জন্মগ্রহণ করেও তুমি ওই সব দেবতাদের পক্ষ নিলে, এটি অত্যন্ত লজ্জার বিষয়। পরবর্তী ঘটনা আমাদের কম বেশি জানা, সেখানেই কবিতাটি শেষ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই গল্পটির বর্ণনা জানলাম, অর্থাৎ কবিতাটির ভিতরে যে গল্পটা সেটা আমরা জানলাম। তাহলে আমরা যদি এবার আসি, কবিতাটি কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? কবিতাটি পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেখানে অযোধ্যার রাজা দশরথ, সেই দশরথের সন্তান রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রাম তার সৎমা কৈকেয়ীর চক্রান্তে বনবাসে আসতে বাধ্য। সেই বনে বিহার করতে আসা শূর্পণখার প্রেমে প্রস্তাবে প্রত্যাখ্যাত হওয়ার পর তাকে নাগকর্তন, এবং সেই নাগকর্তনের ঘটনাকে কেন্দ্র করে রাবণ সেই বনে এসে সীতাকে হরণ এবং সীতাকে মানুষজনের যে অপবাদ দেওয়ার কাহিনী, এই বিষয়গুলো আমাদের সবারই জানা। এবার আসি আমরা মানচিত্রটা সম্পর্কে একটু ধারণা লাভ করি। মানচিত্রটা দেখা যাচ্ছে, এই অংশটা হলো পূর্ব পার্শ্ব, যে পূর্ব পার্শ্বে আমরা দেখব এখানে বাংলাদেশ এবং ভারতের কয়েকটি অঙ্গরাজ্য অবস্থিত। মানচিত্রটির এই অংশটি হলো উত্তর পার্শ্ব, আমরা যেখানে দেখব নেপাল, ভুটান। এটা নেপালের আমরা যদি বলি সর্বোচ্চ যে পর্বত হিমালয়। এপাশে আমরা দেখব যে পাকিস্তানের সীমানা আছে, যেটা বর্তমানে ভারতের সাথে সম্পৃক্ত। সেই চীনের অংশটাকে বলা হয় অক্ষয় চীন, আর ভারতের অংশ বলা হয় লাদাখ। এই অংশটা পাকিস্তান, এবং এই পাশে অর্থাৎ দক্ষিণ পাশে রয়েছে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ রাজ্য, যার নাম হলো লঙ্কা রাজ্য। এটাকে কনক রাজ্য বলে অভিহিত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা একটু জানি তাহলে বিষয়টা আমাদের সহজ হবে। রাবণ হলো এই কবিতায় বর্ণিত রাক্ষস রাজা, যার রাজত্বের নাম হলো লঙ্কাপুরী। এই রাবণের ছেলের নাম হলো মেঘনাদ, যে কিনা বর্তমানে সেই রাবণ রাজ্যের প্রধান সেনাপতি। এর পূর্বে রাবণের ছেলে বীরবাহু ছিল প্রধান সেনাপতি।
যে কিনা যুদ্ধে নিহত হয়েছে। নিহত হওয়ার পর মেঘনাদের হাতে সেই সেনাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে। বিভীষণ রাবণের ছোট ভাই, যে কিনা অত্যন্ত জ্ঞানী লোক। সে বুঝতে পেরেছিল রাক্ষসরা দেবতাদের সাথে যে যুদ্ধ করতেছে, রাক্ষস দেবতার সাথে যে যুদ্ধ, এই যুদ্ধে রাক্ষসের পরাজয় নিশ্চিত। সেজন্য সে দেবতাদের পক্ষ নিল, যাতে করে সে বেঁচে যায়। পরবর্তী যে চিত্র কুম্ভকর্ণ চরিত্রটি একটি অত্যন্ত ইন্টারেস্টিং একটি চরিত্র। সে পৌরাণিক কাহিনীতে বর্ণনা আছে, কুম্ভকর্ণ ঘুমালে একটানা 6 মাস ঘুমায়। তার ঘুম ভাঙার জন্য হাতির সুর দিয়ে টেনে তার ঘুম ভাঙাতে হয়, এবং যুদ্ধের ময়দানে সে যখন উপস্থিত হয় তখন তার কাছে কোনো সৈন্যই পাত্তা পায় না। একাধারে 50, 100, 150 সৈন্যকে সে এক হাতে ঢিল মেরে ক্রিকেট বলের মতো মাঠের বাইরে ফেলে দেওয়ার ক্ষমতা আছে এই কুম্ভকর্ণের। শূর্পণখা, রাবণ, বিভীষণ কুম্ভকর্ণের অত্যন্ত স্নেহের ছোট বোন, যার কারণে সেই দেবতা এবং রাক্ষসদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই পৌরাণিক মহাভারতের কাহিনী আমরা সেখানে দেখব। এবার আসি আমাদের যে কবিতাটি, এই কবিতাটির মধ্যে বেশ কিছু বর্ণনা এবং বর্ণনার সাথে বেশ কিছু প্রতিচিত্র উঠে এসেছে। তো সেই বিষয়গুলো যদি শুধু আমরা একটু আলোচনা করি তাহলে বিষয়টি আরও সুন্দর হবে বলে আমি আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি বলি মেঘনাদ বধ কাব্যের কোন অংশ থেকে বিভীষণের প্রতি মেঘনাদ অংশটি গ্রহণ করা হয়েছে, তাহলে বলতে হবে ষষ্ঠ সর্গ থেকে। কত সর্গ থেকে? ষষ্ঠ সর্গ। পরবর্তী যে বিষয়টা আমরা খেয়াল করব, বীরবাহুর মৃত্যুর পর কাকে সেনাপতি করা হয়? মেঘনাদকে। কাকে করা হয়? মেঘনাদকে। পরবর্তী প্রশ্ন, রাবণের মায়ের নাম কি? নাম হলো নিকষা। রাবণের মায়ের নাম নিকষা। তারপরে যদি কোশ্চেন করা হয় রাবণের বোনের নাম কি, আমরা নিশ্চিতভাবে জানি শূর্পণখা। এছাড়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও কিছু প্রশ্ন আমাদের মনে উদয় হয়, সেই বিষয়গুলো আমাদের অত্যন্ত জানা উচিত। রাম এবং লক্ষ্মণ, রাম এবং লক্ষ্মণ, অর্থাৎ আমাদের রাম বাহিনীর সেনাপতি কে ছিলেন? হনুমান। অত্যন্ত ইন্টারেস্টিং একটি চরিত্র, যে হনুমান এই দেবতাদের এই পানির উপর দিয়ে নিয়ে আসতে এখানে সহযোগিতা করেছিল। আর রাবণ বাহিনীর সেনাপতি ছিলেন কে? মেঘনাদ। এরপরে আরো কিছু বিষয় আছে, আমরা যদি সে বিষয়গুলো লক্ষ্য করি সেগুলো হলো এরকম। লঙ্কাপুরীতে কে আসেন? মায়াদেবী। রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান, রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান কে কি বলা হয়? রাঘব। কবিতায় উল্লেখ আছে রাঘব দাস কবি, অর্থাৎ রঘু বংশধরা তারা হলো রাঘব। রাঘব কারা? আমাদের এই দেবতাদের বংশের নাম হলো রাঘব বংশ। বংশের নাম রাঘব বংশ। আমাদের একটা কথা আছে রাঘব বোয়া। রাঘব শব্দের অর্থ হলো বৃহৎ। রাঘব শব্দের অর্থ কি? বৃহৎ। তো রাঘব বংশ বলতে আমরা বুঝবো একটা বৃহৎ বংশ, যে বংশটা দেবতাদের বংশ। এই বংশটার বিস্তার তৎকালীন সময়ে পূর্ব অযোধ্যা রাজ্যে ঘটেছিল এবং তাদের কাছে এই রাজ্যে সকল দায় দায়িত্ব লিপিবদ্ধ ছিল। তো আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরও কিছু বিষয় সম্পর্কে আমরা যদি আলোচনা করি তাহলে লক্ষণ কোথায় প্রবেশ করলো? নিশ্চিতভাবে লঙ্কাপুরীতে। কখন প্রবেশ করলো? যখন ইষ্ট দেবতার পূজায় রত ছিল মেঘনাদ। লক্ষণ কার মাধ্যমে প্রবেশ করলো? বিভীষণের মাধ্যমে প্রবেশ করলো। লক্ষণকে পথ চিনিয়ে নিয়ে গেল কে? বিভীষণ। এবং রাঘব বংশের ওই যুদ্ধে সেনাপতি কে ছিল? ছিল হনুমান। এভাবে যদি আমরা জিনিসগুলো চিন্তা করি তাহলে আমাদের জন্য এই কবিতার যে প্রশ্নগুলো অত্যন্ত সহজ বলে বিবেচিত হবে। এরপর আসি কিছু শব্দের অর্থ।
সেই শব্দের অর্থগুলো আমাদের জানা দরকার। যেমন গঞ্জি শব্দের অর্থ কি? গঞ্জি, গঞ্জি শব্দের অর্থ হলো গঞ্জনা, গঞ্জনা অথবা অপমান। গঞ্জনা অথবা অপমান। ধীমান শব্দের অর্থ কি? ধীমান, ধীমান শব্দের অর্থ হলো জ্ঞানী। ধীমান শব্দের অর্থ কি? জ্ঞানী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা তোমাদের সামনে খাতা নিয়ে বসেছ এই শব্দের অর্থগুলো লেখার জন্য। দুর্মতি শব্দের অর্থ হলো মন্দ বুদ্ধি। দুর্মতি অর্থ হলো মন্দ বুদ্ধি। দুর্মতি শব্দের অর্থ হলো মন্দ বুদ্ধি। রুশিলা শব্দের অর্থ কি? আমরা কি জানি বিষয়টা? রুশিলা শব্দের অর্থ হলো রাগান্বিত হওয়া। রুশিলা শব্দের অর্থ রাগান্বিত হওয়া। রুশিলা অর্থ, রুশিলা শব্দের অর্থ রাগান্বিত হওয়া। এরপরে আরো বেশ কিছু শব্দ আছে যাদের অর্থ সম্পর্কে আমাদের জানা দরকার। যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ আছে যার নাম হলো বিদু। যে শব্দটির নাম কি? বিদু। বিদু শব্দের অর্থ হলো চা। বিদু শব্দের অর্থ চা। তাহলে আমরা লিখতে পারি বিধু শব্দের অর্থ চা। বিধি, বিধি শব্দের অর্থ হলো স্রষ্টা। বিধি শব্দের অর্থ স্রষ্টা। বিধি শব্দের অর্থ স্রষ্টা। এরপরে আমরা যদি বলি সমন শব্দের অর্থ কি? সেখানে একটা শব্দ আছে সমন ভবনে। সমন ভবনে। সমন শব্দের অর্থ হলো জমালয়। সমন শব্দের অর্থ হলো জমালয়। জমালয় মানে কি? মৃত্যুর কাছে। সমন শব্দের অর্থ হলো জমালয়। আমরা জানি জম, জম শব্দের অর্থ কি? মৃত্যু। আর জম যোগ আলয়, আলয় মানে বাড়ি, তাহলে মৃত্যুর বাড়ি, অর্থাৎ যেখানে মৃত্যুর গন্তব্য শেষ, সেটা হলো কি? জমালয়। অরিন্দম, অরিন্দম হলো মেঘনাদের আরেক নাম। অরিন্দম কি? মেঘনাদের আরেক নাম। আমরা মেঘনাদের বেশ কিছু নাম বলেছিলাম। মেঘনাদের কি? বেশ কিছু নাম বলেছিলাম। সেগুলোর মধ্যে হলো বাসগ্রাস, মেঘনাদ, অরিন্দম, এগুলো তার নাম। অরিন্দম কেন হলো? এক কথায় প্রকাশ আছে, অরিকে যিনি দমন করেন। অরি শব্দের অর্থ শত্রু, অর্থাৎ যিনি শত্রুকে দমন করেন তাকে বলা হয় কি? অরিন্দম। আমরা দেখেছি এই রাক্ষস বংশের সাথে যুদ্ধে যারা লিপ্ত হতো তাদেরকে দমন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা মেঘনাদ পালন করেছেন, অর্থাৎ দমন করেছেন, এই জন্য তার নাম অরিন্দম। আবার মেঘনাদ শব্দটি কেন হলো বা মেঘনাদ নাম তার কেন হলো? কারণ জন্মের সময় আকাশের মেঘ প্রকট আকারে গর্জন করেছিল তার জন্মের সময়, এই জন্যই সেই গর্জনের কারণে তার নাম রাখা হয়েছে মেঘনাদ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেশ কিছু শব্দের অর্থ জানলাম, সেই সাথে আরো কিছু শব্দের অর্থ আমরা জেনে নেই। যেমন জিমুতেন্দ্র, জলাঞ্জলি। জিমুতেন্দ্র শব্দের অর্থ কি? জিমুতেন্দ্র, আমরা যদি জিমুতেন্দ্র শব্দের অর্থ হলো মেঘের গর্জন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটি আছে এই কবিতাটির বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম। এবার আমরা লেখক সম্পর্কে কিছুটা জানি। লেখক হলেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। তার সম্পর্কে আমরা কি জানি? তার জন্ম 1824 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে?
1824 খ্রিস্টাব্দে। আমরা যদি এখানে বিষয়টা খেয়াল করি আবার, মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, জন্ম 1824। তিনি মাইকেল উপাধি গ্রহণ করেন। মাইকেল উপাধি গ্রহণ করেন 1843 খ্রিস্টাব্দে। 43 খ্রিস্টাব্দে। তার বাবার নাম রাজনারায়ণ দত্ত। রাজনারায়ণ দত্ত বাবা। খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন 1843 খ্রিস্টাব্দে। 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন 1843 খ্রিস্টাব্দে। এর পরবর্তীতে আমরা যদি দেখি যে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষায় অত্যন্ত দক্ষ ছিলেন। গ্রিক, ল্যাটিন সহ 13 থেকে 14টি ভাষায় দক্ষতা অর্জন করেন। সেই মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করার জন্য তিনি বিদেশিনীকে বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে তিনি ফ্রান্সের বার্সাই নগরীতে চলে যান। সেখানে গিয়ে তিনি অত্যন্ত পরিতাপের বিষয় হলো সেই সাহিত্যগুলো ইংরেজ কোনো সাহিত্যিকে দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছিল। পরে বলেছিল যে আপনি এখানে না থেকে আপনার দেশে চলে যান, স্বভাষায় সাহিত্য রচনা করেন। আর তখন মাইকেল মধুসূদন দত্ত সেখানে থেকে অর্থাৎ ফ্রান্সের পরি ভিক্ষাবৃত্তিক কুক্ষণে আচরি, অর্থাৎ সেই আখ্যান যে অনেক কিছু করেও ইংরেজি সাহিত্যে, বিদেশি সাহিত্যে আমি সফলতা লাভ করিনি, কিন্তু হে বাংলা ভাষা, তোমার মধ্যে আছে অনেক রত্ন, যে রত্নের মাধ্যমে আমার সেই আত্মপ্রকাশ ঘটবে বলে আমি আশা করি। যাই হোক, এই মাইকেল মধুসূদন দত্তের বিষয়টা যদি দেখি, তিনি জন্মগ্রহণ করেন যশোরের সাগরদারি গ্রামে। পিতা রাজনারায়ণ দত্ত, মাতার নাম জাহ্নবী দেবী। ভাষা শিক্ষা জানতেন 13 থেকে 14টি। প্রথম মাইকেল মধুসূদন দত্ত জন্ম 1824 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্ত 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং সেখানে মাইকেল উপাধিটা তিনি গ্রহণ করেন। সেখান থেকে তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত। বাবা নাম রাজনারায়ণ দত্ত। খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন 1843 খ্রিস্টাব্দে। মাতার নাম জাহ্নবী দেবী। তিনি প্রায় 13 থেকে 14টি ভাষা সম্পর্কে অবগত ছিলেন। এই মাইকেল মধুসূদন দত্ত অমিত্রা আক্ষর ছন্দের প্রবর্তক। অমিত্রাক্ষর ছন্দ কি সে জানি। এই অমিত্রাক্ষর ছন্দ যাকে বলা হয় সনেট, এই সনেটের প্রবর্তন করেন তিনি। এই আমাদের মধুসূদন দত্তের যে প্রথম কাব্যগ্রন্থ আমরা কি এটা জানি, মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচনা করেন, যেটার নাম ছিল রামায়ণ। মাইকেল মধুসূদন দত্ত যে মেঘনাদ বধ মহাকাব্যটি রচনা করেন, সেই মেঘনাদ বধ মহাকাব্যটি পৃথিবীর ইতিহাসে প্রায় শ্রেষ্ঠ 3টি মহাকাব্যের একটি। তিনি প্রথম ট্রাজিক নাটক রচনা করেন যার নাম কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন। মাইকেল মধুসূদন দত্ত প্রথম গদ্য ছন্দ এবং আধুনিক কবিতা রচনা করেন। অর্থাৎ আধুনিক যুগের শ্রেষ্ঠ যে কবি, তাদের মধ্যে আমরা শ্রেষ্ঠত্বের আসনের এবং সাহিত্যের বেশ কয়েকটি ধারায় মাইকেল মধুসূদন দত্তকে দাঁড় করাতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই মেঘনাদ বধ কাব্যের অংশবিশেষ বিভীষণের প্রতি মেঘনাদ। সেখানে আমরা এই মানচিত্রটি দেখলাম, অযোধ্যা রাজা দেখলাম, লঙ্কা রাজত্ব দেখলাম, লঙ্কা রাজা
লক্ষণ সহ তাদের মধ্যে যুদ্ধে শ্রী রাবণ তার বংশধরদের পরাজয়, যে পরাজয়ের মূল কারণ ছিল রাবণের ভাই বিভীষণ, যে কিনা তাদের পক্ষ না নিয়ে বরঞ্চ দেবতাদের পক্ষ নিয়েছে নিজের স্বার্থসিদ্ধির জন্য। এবং শেষ পর্যন্ত রাবণ রাজা রাক্ষস হলেও সে তার জাতিকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে শেষ পর্যন্ত শহীদ হয়েছে এবং তার জাতির কাছে একজন শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত হয়েছে। অন্যদিকে রাম দেবতা হওয়া সত্ত্বেও লঙ্কা রাজ্যে যে আক্রমণ চালিয়েছেন, সেই আক্রমণের কারণে রাম দেবতা হওয়া সত্ত্বেও মানবাধিকার লঙ্ঘন করেছেন। এই মতটি এই কবিতার লেখক মাইকেল মধুসূদন দত্তের মতে। যতই আমরা করি না কেন, যত ভালোই হোক না, অন্যকে অন্যভাবে আমরা আক্রমণ করতে পারি না। যেখানে পৌরাণিক কাহিনীতে রামকে নায়ক হিসেবে দেখিয়েছেন, সেখানে মাইকেল মধুসূদন দত্ত রামকে দেখিয়েছেন ভিলেন হিসেবে। পৌরাণিক কাহিনীতে রাবণকে দেখানো হয়েছে ভিলেন, কিন্তু মাইকেল মধুসূদন দেখিয়েছেন নায়ক হিসেবে। এখানে মাইকেল মধুসূদন দত্তের যে আধুনিক চিন্তার প্রতিফলন, সেজন্যই তাকে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি হিসেবে আখ্যায়িত করা হয়। এখানে মাইকেল মধুসূদন দত্তের স্বকীয়তা, এখানে মাইকেল মধুসূদন দত্ত অন্য সাহিত্যিকদের চেয়ে আলাদা, সে বিষয়টি প্রমাণ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক প্রশ্নের খুঁটিনাটি উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব। আগামীকাল আমাদের ক্লাসটি হবে বুধবার সাড়ে 12টায়। তো সবাইকে ওই ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। সবাই নিরাপদে থাকো, সবাই সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, এই প্রত্যাশা কামনায় আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে।